আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রীদের। তো আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাগরিক সমস্যা এবং আমাদের করণীয় অধ্যায়ের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ আজকের বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বলা যায় এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুটা বিশ্ব মানব সভ্যতার জন্য একটা হুমকি স্বরূপ। তাহলে আমরা এই জলবায়ু বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে আবহাওয়া, যে জলবায়ু হচ্ছে আমরা যা অনুভব করি, আর আবহাওয়া হচ্ছে আমরা যা দেখি, অর্থাৎ আমাদের কাছে যা দৃশ্যমান। অর্থাৎ আমরা কখনো দেখি রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে, বা কখনো আকাশে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে, কখনো শুষ্কতা দেখা দিচ্ছে। এই বিষয়গুলো কোথাও আমরা দেখি যে বছরে বেশি বৃষ্টিপাত হয়, কোথাও কম হয়, আবার কোথাও বৃষ্টিপাতের হার একেবারেই কম হচ্ছে। তাহলে আমরা দেখছি যে এই জলবায়ুর উপরে ডিপেন্ড করছে একটা দেশের আবহাওয়া, আর আবহাওয়ার উপরে নির্ভর করে একটা দেশের মানুষের জীবনযাত্রা। বর্তমান বিশ্বের অন্যতম প্রধান সমস্যা যেহেতু জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের প্রকৃতি ব্যাপকভাবে হুমকির মুখে পড়ছে এবং মানব অস্তিত্ব প্রশ্নের মুখে এসে পড়েছে। পৃথিবী মারাত্মক সংকটময় পরিস্থিতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে। সাধারণত কোনো জায়গায় জলবায়ু দীর্ঘমেয়াদী বা কমপক্ষে 30 বছরের তাৎপর্যপূর্ণ এবং অর্থপূর্ণ পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন বলা হয়। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা বলতে বারবার বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, সিডর প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে ভূমিক্ষয়, পাহাড় ধস, বনাঞ্চল হ্রাস, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি এগুলোকে বোঝায়। কিন্তু জলবায়ুর এসব পরিবর্তনের বেশিরভাগই প্রাকৃতিক কারণে সংঘটিত হচ্ছে না, বরং এর জন্য দায়ী মনুষ্য সৃষ্টি কারণগুলো। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার শিকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাহলে জলবায়ু পরিবর্তনের কতগুলো কারণের মধ্যে আমরা প্রথমেই উল্লেখ করলাম যে এই যে জলবায়ু পরিবর্তনের যে এই যে বিশাল যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যে কোনো পরিবর্তন যদি ইতিবাচক হয় সেটার জন্য আমাদের কোনো দুশ্চিন্তা বা দুর্ভাবনা নেই। কিন্তু এই পরিবর্তন, এখানে পরিবর্তন কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে পরিবর্তনটা কি ইতিবাচক নাকি নেতিবাচক, এটা কিন্তু এখানে প্রশ্ন আসে। যে কোনো পরিবর্তন কিন্তু আমাদের জন্য খারাপ না। যে যেমন ধরো একটা দেশে অনেক দিন ধরে বৃষ্টি পড়ে না, বা এখানে বৃষ্টিপাতের হার খুব কম, সেখানে বনাঞ্চল বৃদ্ধি পেল, তারপরে সেখানে বৃষ্টিপাতের হার বৃদ্ধি পেল, তাহলে এই পরিবর্তনটা কিন্তু ইতিবাচক পরিবর্তন, এবং এই জলবায়ুর এই পরিবর্তনটা কিন্তু মানব সভ্যতার জন্য খারাপ কিছু না। কিন্তু যে পরিবর্তনটা আমাদের প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য রক্ষা করছে না, প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করছে, সেই পরিবর্তনকে আমরা বলতে পারি নেতিবাচক পরিবর্তন, জলবায়ুজনিত, এবং সেটা মানব সভ্যতার জন্য কতখানি ডিস্ট্রাকটিভ, কতখানি বিধ্বংসী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এ পর্যন্ত প্রথম যে কারণটা আমরা দেখছি সেখানে আমরা বলেছি যে মনুষ্য সৃষ্ট কারণ, অর্থাৎ মানুষের কিছু কিছু আচরণ বা মানুষের কিছু কার্যক্রম বা দৈনন্দিন কার্যক্রম বা মানুষ যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো হাতে নেয় সেইগুলোর যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, তার ফলে আমরা দেখি জলবায়ুর নেতিবাচক পরিবর্তন লক্ষণীয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মূল সমস্যাগুলো হচ্ছে কি? গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে বাংলায় বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। দ্বিতীয়ত ওজোন স্তরের ক্ষয়।
অনাবৃষ্টি ইত্যাদি। হিমালয়ের হিমবাহ এক গুরুত্বপূর্ণ পানির যোগানদাতা, কিন্তু বিগত দশকগুলোতে হিমালয়ের হিমবাহের দ্রুত গলনের ফলে হিমবাহের সংকোচন ঘটছে। বিজ্ঞানীদের মতে হিমালয়ের হিমবাহ দ্রুত গলনের ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ার প্রভাব রয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে 21 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি থেকে 6.4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পৃথিবীর ভূপৃষ্ঠের উষ্ণতা গত 100 বছরে গড়ে 0.74 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এই উষ্ণতা বৃদ্ধির পরিমাণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন মাত্রায় দেখা দিচ্ছে। ফলে মোট কথা আমরা যে প্রাকৃতিক এই যে পরিবর্তনটা কেন হচ্ছে তার মধ্যে আমরা কতগুলো কারণ আমরা চিহ্নিত করতে পারি। সেটা হচ্ছে যে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পারমাণবিক চুল্লির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য এবং কালো ধোঁয়া, সমুদ্রে তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপ, মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুর ব্যবহার, যান্ত্রিক যানের উৎপাদিত কালো ধোঁয়া, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি, অতিরিক্ত বৃক্ষ নিধন, মানুষ বসতি নির্মাণে প্রাকৃতিক বন উজাড় প্রভৃতি। তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রাকৃতিক অবস্থা থেকে ক্রমান্বয়ে আমরা আধুনিক সভ্য জগতে আমরা বসবাস করছি। আধুনিক সুবিধাগুলো বৃদ্ধি পাচ্ছে, আমরা গরমে কষ্ট পাই না, আমরা এয়ার কন্ডিশন ব্যবহার করি। আমরা যেখানে আগে হাতে উৎপাদিত বস্ত্র নির্মাণ করতাম, এখন আমরা সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিল্প কলকারখানায় আমরা কাপড় চোপড় উৎপাদন করছি। অর্থাৎ আমরা সেই প্রাকৃতিক অবস্থায় আমরা আর নেই। আমরা আমাদের যোগ্যতা, আমাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে ক্রমান্বয়ে শিল্প এবং শিল্প বিপ্লবের যে বিষয়টা নিয়ে আমরা গর্ব করি, সেটা আসলে পরোক্ষভাবে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ভবিষ্যৎ পৃথিবীর জন্য কতটা ক্ষতিকর সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে প্রতিভাত হয়। তো এখানে জলবায়ু পরিবর্তনে আমাদের কি করণীয় বা বাংলাদেশে এটা কোন পর্যায়ে আছে সেটা আমরা একবার একটু দেখি। যে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সুদূর প্রসারী প্রভাব দেখা যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়বে, আর সমুদ্রের লবণাক্ত পানির প্রভাবে গাছপালা, মৎস্য খামার এবং শস্য ক্ষেত্রের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যেই কিন্তু এর প্রভাবটা লক্ষ্য করছি। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলসমূহে যে ম্যানগ্রোভ বা আমাদের যে সুন্দরবনে যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, জমির উর্বরতা শক্তিও কমে যাচ্ছে। এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে গেছে। এরকম মিঠা পানির মাছ হারিয়ে যাচ্ছে, ধ্বংস হচ্ছে গাছপালা, এবং আমাদের যে স্বাভাবিক জীবনে আমাদের দেখা যাচ্ছে কি আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি, যেগুলো আমরা আগে কখনো শুনিও নি। এই সবই কিন্তু হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। তো এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক বছর ধরে উপকূলে আঘাত হানছে সিডর সহ নানা প্রাকৃতিক দুর্যোগ।
তো এগুলো দেখা যাচ্ছে যে 2000 আমরা যেমন দেখলাম যে 2007 সালের 15ই নভেম্বর সিডর এ দেশের 28টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর 2009 সালের 20 এপ্রিল আইলায় মানুষ, পশু পাখি, ফসল, ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে কিন্তু আগের চেয়ে বৃষ্টিপাতের হারও অনেক কমে গেছে। ফলে দেখা দিচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগগুলো। প্রতি বছর বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে বাংলাদেশের উত্তরাঞ্চলে খরা দেখা দেয়। ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। পানির অভাবে সেচ কাজ ব্যাহত হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যেও মারাত্মক রোগ দেখা দিচ্ছে। জলবায়ুর সুদূর প্রসারী এই ক্ষতিকর প্রভাব থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জলবায়ু পরিবর্তন রোধে আমাদের নাগরিকদের করণীয় প্রসঙ্গে বলা যায় যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে যে ভয়াবহ আর্থিক, সামাজিক এবং পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে পারে তা মোকাবেলা করার জন্য আমাদের প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা একান্ত জরুরি। এক্ষেত্রে নাগরিকগণ মুখ্য ভূমিকা পালন করতে পারে। জলবায়ু পরিবর্তনে নাগরিকগণ যে সকল ভূমিকা পালন করতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বনভূমি রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছপালা। তাই নির্বিচারে বনভূমি যাতে ধ্বংস করা না হয় সে ব্যাপারে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। সারা দেশে ব্যাপক ভিত্তিতে বনায়ন কর্মসূচি পরিচালনা করতে হবে। সমুদ্র উপকূল এবং নদীর তীরবর্তী অঞ্চলে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। গ্রিনহাউস গ্যাসের নির্গমন রোধ করার জন্য, অর্থাৎ যে সকল গ্যাস গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী সেগুলো নির্গমনটা আমাদের প্রতিহত করতে হবে। সেই লক্ষ্যে শিল্প কারখানা, ইটভাটা এবং যানবাহনের ক্ষতিকর কালো ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্প কারখানা, ইটভাটা ধোঁয়া যতদূর সম্ভব পরিবেশ বান্ধব করা যায় সেদিকে ব্যবস্থা নিতে হবে। জ্বালানি হিসেবে কাঠ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। সর্বোপরি আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করে তুলতে হবে। এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক প্রশিক্ষণ ও কর্মশালা এবং সচেতনতামূলক শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের পাঠ্যক্রমে জলবায়ুর পরিবর্তনের ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে উল্লেখ করতে হবে। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে এই বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সর্বোপরি জলবায়ু পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সে অনুযায়ী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভূমিকা পালন করতে হবে এবং সেক্ষেত্রে নাগরিকের কর্তব্য কি সে সম্পর্কে জোরালো প্রচারণা চালাতে হবে। কেবল তাহলেই আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব। তো আজকে পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে এই সম্পর্কে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো।